domain where we are not working today. I mean, our relationship is really some form, we are doing something. ঢাকায় মোমেন জয়শঙ্কর বৈঠকে তিস্তা ইস্যু। সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গেলেন সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ। Why is there a problem? Problem is because of crime. So our shared objective should be a no crime, no death border. আলোচনা ফলপ্রসূ দাবি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। We discuss a wide range of ongoing bilateral issues as well as bilateral interests. দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে নির্ভয়ে ভ্যাকসিন নেওয়ার আহ্বান। টিকা নিলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। শিক্ষামন্ত্রীকে নিয়ে কলিমুল্লাহর বক্তব্য রুচি বিবর্জিত। বিবৃতি মন্ত্রণালয়ের। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে বাঁচাতেই অপকৌশল বলছেন বর্তমান ভিসি। আলোচনার টেবিলেই ঘুরপাক খাচ্ছে বহুল কাঙ্ক্ষিত তিস্তা ইস্যু। এবারও ভারত বলল আলোচনা করে সব সমস্যার সমাধানে তারা আশাবাদী। ঢাকায় দুই দেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক শেষে সফররত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে বললেন, তিস্তা ইস্যুতে ভারতের অবস্থান আগের মতোই আছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, সব ইস্যুতে দুদেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আজ রাতেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জয়শঙ্কর। বাংলাদেশের যে কোনো সংকট কিংবা অর্জনে বরাবরই পাশে ছিল ভারত। আছে নানা অমীমাংসিত ইস্যু, তবে বন্ধুত্ব অনেকটাই উষ্ণ। বন্ধুত্বের সেই বারতা নিয়েই বাংলাদেশে হাজির ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক চলে 1 ঘণ্টারও বেশি। আলোচনা হয় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরের আলোচ্যসূচি নিয়ে। পরে যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, হাসিনা মোদীর বৈঠক এগিয়ে নিতে প্রায় সব বিষয়েই আলোচনা হয়েছে। We discuss a wide range of ongoing bilateral issues as well as bilateral interests. তবে বহুল কাঙ্ক্ষিত তিস্তা ইস্যুতে মেলেনি কোনো আশার খবর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর জানান, তিস্তা ইস্যু সহ অভিন্ন নদী ইস্যুতে শিগগিরই সচিব পর্যায়ে বৈঠকে আলোচনা হবে। বলেন, সীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধেও কাজ করছে দুদেশ। তিস্তার বিষয়ে আমাদের সরকারের অবস্থান আপনারা জানেন। আমি মনে করি আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। সীমান্ত হত্যা বন্ধের জন্য সেখানে অপরাধ নির্মূল করা আমাদের দুদেশের নৈতিক দায়িত্ব। জয়শঙ্কর জানান, বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে সবসময় বাংলাদেশের পাশে থাকবে ভারত। উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, যোগাযোগ ও বাণিজ্য বাড়ানোর মাধ্যমে এই অঞ্চলকে আরও শক্তিশালীভাবে এগিয়ে নেওয়া সম্ভব। বাংলাদেশ সম্পূর্ণ নিজের যোগ্যতায় উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। বাংলাদেশকে নিশ্চয়তা দিতে চাই, যে কোনো পরিস্থিতিতে ভারত বাংলাদেশের পাশে থাকবে। সংবাদ সম্মেলনে উঠে আসে কোভিড পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়টি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানায় ভারতকে। 30 না 135টা দেশ এখনো ভ্যাকসিন পায় না, বাট there is a miracle because of our friend India. We have such a rock solid relationship. এর আগে বৃহস্পতিবার সকাল 10টার দিকে এস জয়শঙ্করকে নিয়ে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করে বিশেষ বিমান। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি নিয়ে বাংলাদেশ ভারত চুক্তির কথা বলা হচ্ছে গেল কয়েক দশক ধরে, কিন্তু আশ্বাসেই থেমে আছে তা। এক নজরে দেখে নেওয়া যাক তিস্তা নিয়ে দুই দেশের আলোচনা ও আশ্বাসের খতিয়ান। তিস্তা, যার পানি নিয়ে প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে দর কষাকষি চলছে সেই 1983 সাল থেকে। 2011 সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বহুল আলোচিত তিস্তার পানি বন্টন চুক্তি সইয়ের কথা ছিল।
অন্তর্বর্তীকালীন সেই চুক্তির সময়কাল ধরা হয়েছিল 15 বছর। চুক্তি অনুযায়ী তিস্তা নদীর পানির 42.5% ভারতের অধিকার ও 37.5% বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় ভেস্তে যায় তিস্তা চুক্তি স্বাক্ষর। 2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ঘিরে আশা তৈরি হয় তিস্তা চুক্তি স্বাক্ষরের। সফরে তিনি বৈঠকে বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, কিন্তু সেবারও বেঁকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়নি তিস্তা চুক্তি স্বাক্ষর। এমনকি 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঢাকা সফরে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তির ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দিলেও ফল হয়নি। এর মধ্যে কেটে গেছে 6 বছর, কিন্তু সুরাহা হয়নি প্রতিবেশী দুই দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ তিস্তা নদীর পানি বণ্টনের চুক্তিটি। যদিও 2020 সালের ডিসেম্বরে দুই দেশের সরকার প্রধানের মধ্যকার অনুষ্ঠিত হওয়া ভার্চুয়াল সম্মেলনে তিস্তা চুক্তির বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Your Excellency, 1 দশক আগে চূড়ান্ত স্বাক্ষরের জন্য প্রস্তুত তিস্তা ইস্যুকে আবারও আলোচনার টেবিলেই ঠেলে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিকেলে গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন জয়শঙ্কর। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুদেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার অন্য প্রসঙ্গ। ভ্যাকসিন নেয়ার পরও মানতে হবে স্বাস্থ্যবিধি, থাকতে হবে সতর্ক। দেশে গণহারে করোনা টিকা দেওয়ার 1.5 মাসের মাথায় ভ্যাকসিন নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে গণভবনে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে কোভিড-19 টিকা নেন সরকার প্রধান। এখন যে একটা সমস্যা, গেল বছরের 9 মার্চ বাংলাদেশে করোনা শনাক্তের ঠিক পরের দিন গণভবনের ব্যাংকোয়েট হলে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে মূল আলোচনায় ছিল কেমন করে মহামারী ঠেকাবে বাংলাদেশ। সব জায়গায় প্রস্তুত। তখনও এই ভাইরাস কিভাবে মোকাবেলা করা যাবে তার দিশা দিতে পারছিলেন না চিকিৎসক গবেষকদের কেউই। তবে পিছপা ছিলেন না জাতির পিতার কন্যা। তিনি আত্মবিশ্বাস নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর চেয়ারে বসে রীতিমতো করোনা বিশেষজ্ঞের মতো মানুষকে শিখিয়েছিলেন কি করে মহামারীর বিস্তার রোধ করা যাবে। কাশি আসলে, সর্দি আসলে পটকে আমরা হাত দিই, হাতটা না দিয়ে ছশো বলে যে এইভাবে করা, মানে হাতে যেন কোনো রকম না লাগে। শুধু প্রতিরোধী নয়, বিশ্বে যখন ধনী সম্পদশালী দেশগুলো তাদের নাগরিকদের ভ্যাকসিন দিতে হিমশিম খাচ্ছিল, তখন 27 জানুয়ারি গণটিকা শুরু করে বাংলাদেশ। রুনু, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এতদিন সবার মনে প্রশ্ন ছিল কবে করোনার টিকা নেবেন সরকার প্রধান। 27 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনেও জানিয়েছিলেন তার আভাস। আমি তো আছি 75 বছর বয়সের, আজ আছি কাল নেই। আমাদের একটা টার্গেট করা আছে, এই সংখ্যা পর্যন্ত আগে আমি নির্দিষ্টভাবে দেব, এটা যখন হবে তারপরে আমারটা আমি নেব। অবশেষে দেশবাসীর পাশাপাশি সবাইকে উৎসাহ দিতে স্বয়ং প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিলেন। বৃহস্পতিবার গণভবনে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে এই ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। টিকা নেয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজ্ঞান ও গবেষণায় মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে। সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ সহ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে এগিয়ে যাওয়ার পাশাপাশি মানুষের কল্যাণ নিশ্চিতে কাজ করে যাচ্ছেন দেশের গবেষকরা। পরমাণু প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সহ কৃষি ও সামাজিক বাস্তবতার অনেক কিছুই বদলে যাচ্ছে গেল কয়েক বছর ধরে। বিজ্ঞানীদের সফলতায় দেশেই এখন মিলছে দুরারোগ্য অনেক রোগের প্রতিকার।
বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আরও আগ্রহী করতে প্রণোদনা হিসেবে প্রতি বছরের মতো গবেষণার চেক হস্তান্তরের আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। গবেষণা ছাড়া উন্নয়ন সম্ভব নয় জানিয়ে শেখ হাসিনা ঘোষণা দেন দেশের দক্ষিণাঞ্চলে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলা হবে। আমরা যে ফেলোশিপ দিচ্ছি বা অর্থ বরাদ্দ করেছি, এটা কিন্তু জনগণেরই অর্থ, কাজে তার জন্য জনগণের কল্যাণে লাগে। ইতিমধ্যেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছি। প্রথমটা করা হয়েছে রূপপুরে, এর পাশাপাশি আমরা দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চিন্তাভাবনা আছে। সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দেশ পরিচালিত হচ্ছে বলেই উন্নয়নশীল কাতারে উত্তরণ সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আর করোনা ভাইরাস যখন পারে নাই, তখন আর কেউ পারবে না। 2020-21 অর্থ বছরে বঙ্গবন্ধু ফেলোশিপ পেয়েছেন 77 জন, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে 3305 জন এবং বিজ্ঞান গবেষণা অনুদান পেয়েছেন 800 জন বিজ্ঞানী ও গবেষক। প্রধানমন্ত্রীর পক্ষে এসব চেক হস্তান্তর করেন বিজ্ঞান মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কলিমুল্লার বক্তব্য রুচি বিবর্জিত বলে বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়। তবে সাবেক ভিসি নুরুন নবীকে বাঁচাতেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন কলিমুল্লাহ। বর্তমান ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র কলিমুল্লার সংবাদ সম্মেলনের পর বিবৃতি দেয় মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ। মন্ত্রী এমপিদের তদবির ও অনুরোধ না রাখার কারণেই তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন তিনি। এই পুরো পরিস্থিতিটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই অবস্থায় এসছে। ইউজিসির যে তদন্ত কমিটি, তারা মূলত প্রফেসর নুরুন নবীর দায় তাদেরকে প্রোটেক্ট করবার চিন্তা থেকে এই কাজটা করেছে। বিশ্ববিদ্যালয় সার্বক্ষণিক না থাকা এবং বেশিরভাগ দিনই অনুপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করে উপাচার্য দাবি করেন বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে থাকতে বাধ্য নন। এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমি প্রায় 20 থেকে 22 ঘন্টা প্রতিদিন কাজ করি, 7 ডেজ এ উইক এই বিশ্ববিদ্যালয়ের জন্য। যখন ঢাকায় অবস্থান করি, ঢাকায় আমাদের যে লিয়াজো অফিস আছে সেখানে সময় দেই। এদিকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিযোগ খণ্ডন করে বিবৃতি দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বৃহস্পতিবার জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এই বিবৃতিতে নাজমুল আহসান কলিমুল্লার অভিযোগকে অসত্য, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও রুচি বিবর্জিত হিসেবে বর্ণনা করা হয়। ইউজিসিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে মন্ত্রণালয় বা মন্ত্রীর পক্ষ থেকে কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ নেই বলে দাবি করা হয়। সম্প্রতি ইউজিসির তদন্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ সহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রাপ্ত বিশেষ উন্নয়ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ পায় ইউজিসির তদন্ত কমিটি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুধু প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে অনিয়ম নয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে 118টি অভিযোগ তদন্ত করবে ইউজিসি। চলতি মাসের 14 তারিখ সরেজমিনে পরিদর্শনে আসবেন 3 সদস্যের কমিটি। রতন সরকারের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন তারিকুল ইসলাম। উপাচার্যের বাংলোর জন্য 290 টাকা কেজি দরে চাল, ঘি, ডিম কেনার যে ভাউচার দিয়ে বিল নেওয়া হয়েছে তা রংপুর সিটি বাজারের এই বাবুল স্টোরের, কিন্তু ভাউচারটি ভুয়া বলে জানালেন দোকানদার বাবুল মিয়া। এই জিনিসগুলো আমার কাছে নেই এবং এই লোকটা কোনোদিন আমার কাছে আসেও নাই। 4 ফুট বাই 40 ফুটের এই সাইনবোর্ডটি তৈরির বিল তোলা হয়েছে 2,94,000 টাকা। বলছে আর কি 3 লাখ পার করানো যাবে না, ভ্যাট আছে ওনাদের অফিসিয়াল যে ভ্যাটটা কাটায় আর কি, পরে আমাকে ওখানে আপনার ওই 2,58,000-এর মধ্যেই বিল তোলা। উপাচার্যের গাড়ির জন্য 26টি ফ্ল্যাগ স্ট্যান্ড বানাতে 36,000, করোনাকালের বন্ধেও ফাউন্ডেশন ট্রেনিংয়ে কৃতিত্বের জন্য 1,84,925 টাকার ক্রেস্ট, 5 গুণ দামে 76টি ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স পণ্য কেনার খরচ দেখানো হয়েছে। ফ্ল্যাগ তৈরি করেছেন রংপুরে, কিন্তু প্রতিষ্ঠানের বিল দেখাচ্ছেন উনি ঢাকায়। সব জায়গাতেই উনি অর্থ আত্মসাৎ করে চরমভাবে
দুর্নীতির ধৃষ্টতা দেখিয়েছেন। খরচ দেখাতে বিভিন্ন সময় উদ্ভট সব কমিটি করা হয়েছে। ফুলের চারা রোপণে 4টি কমিটি করে 2 লাখ টাকা তোলা হয়েছে। এই স্বচ্ছতাগুলো আনয়নের ক্ষেত্রে এবং এই অস্বচ্ছ কেন হলো, কার মাধ্যমে হলো, সেগুলোর ক্ষেত্রে আমরা আসলে তদন্ত দাবি করছি। তবে অপব্যয় অপচয় সহ আর্থিক খাতের সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন অর্থ ও হিসাব দপ্তরের প্রধান। শিক্ষার্থীদের প্রয়োজনে সবকিছু হয়, তবে একেবারে খাত ভিত্তিক ধরে এই কাজটা হয় কিনা আমি সেটা বলতে পারবো না। উপাচার্য সম্প্রতি এক অনুষ্ঠানে ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও বিপুল পরিমাণ ফি আদায় প্রসঙ্গে কথা বলেন সময় সংবাদের সঙ্গে। যা কিছু আপনার সঞ্চয় ঘটের মাধ্যমে সবকিছু ছাত্র কল্যাণেই ব্যয় হয়ে থাকে। উপাচার্যের বিরুদ্ধে ওঠা 118টি অভিযোগ তদন্তে ইউজিসির সদস্য বিশ্বজিৎ চানকে প্রধান করে এরই মধ্যে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 14 মার্চে এই কমিটি সরেজমিনে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রতন সরকার, সময়। এখন থেকে জার্মানির 65 বছরের ওপরে প্রবীণদেরও অ্যাস্ট্রাজেনেকার টিকা নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে জার্মান কর্তৃপক্ষ। সেই সঙ্গে করোনার বিধি নিষেধের শিথিলতার অংশ হিসেবে খুলে দেওয়া হয়েছে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। তাছাড়া শনিবার থেকেই দেশটির সাধারণ নাগরিকরা নিজেরাই করোনা পরীক্ষা করতে পারবেন। সরঞ্জাম পাওয়া যাবে যে কোনো ওষুধের দোকানে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি চলে যাব তার কাছে। বিটু। রিচার্ড, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আপনি ঠিক যেমনটা বলছিলেন, আসলে জার্মানির যে টিকা স্ট্যান্ডিং কমিটির তারা যে অনুমোদন দিয়েছে সেটি হচ্ছে, জানেন যে 65 বছরের ঊর্ধ্বে যারা ছিলেন, যারা এখনো টিকা নেওয়ার মধ্যেই আছেন, তাদেরকে আসলে অ্যাস্ট্রাজেনেকার, ব্রিটিশ সুইডিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানির যে অ্যাস্ট্রাজেনেকা টিকা, এটা নিতে কোনো রকম বাধা নেই। এবং বলা হচ্ছে যে আসলে এই টিকাটি তখনই কার্যকর হবে যদি 6 সপ্তাহের বদলে 3 মাস পর, অর্থাৎ প্রথম ডোজ আজকে নেওয়ার পরে আজ থেকে 3 মাস পর যদি দ্বিতীয় ডোজ নেওয়া হয়, তাহলে এই টিকার যে কার্যকারিতা সেটি প্রায় 96 এবং 97% বা শতকরা 97.1% এটি কার্যকরী, সেরকমই বলছে কিন্তু যুক্তরাজ্যের বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানীরা। এই মুহূর্তে আসলে জার্মানিতে আসলে যে এই বিষয়টি যে যারা টিকা যে স্ট্যান্ডিং কমিশনের স্ট্যান্ডিং কমিটির এই অনুমোদনটি, এটি কিন্তু আসলে জার্মান স্বাস্থ্য বিভাগও নিশ্চিত করেছে এবং তারা বলেছে যে আসলে এই কথার পরিপ্রেক্ষিতে এটি প্রমাণ করে আসলে অ্যাস্ট্রাজেনেকার যে প্রথম দিককার যে স্টাডি কিংবা যে গবেষণার সেটি পরিপত্র যেটি, সেটি আসলে পুরোপুরিভাবে প্রচার করা হয়নি কিংবা পুরোপুরিভাবে আসলে প্রকাশ করা হয়নি দেখে অ্যাস্ট্রাজেনেকা সম্পর্কে মানুষের একটা নেতিবাচক প্রভাব ছিল, সেটি কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু অ্যাস্ট্রাজেনেকার এই টিকা নেয়ার ক্ষেত্রে মানুষের যে আগ্রহ সেটি কিন্তু দিন দিন বাড়ছে। এরই মধ্যে আসলে জার্মানিতে আপনি জানেন যে লকডাউনের কারণে কিন্তু কিছুটা শিথিলতা ছিল, কিন্তু এই শিথিলতার মধ্যে আরো নতুন করে আরো বেশ কিছু জায়গা, বেশ কিছু বিষয় এখানে কিন্তু খুলে দেওয়া হয়েছে, বিশেষ করে বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা, যেখানে শিশু এবং যারা আসলে এই চিড়িয়াখানাগুলোতে যেতে চায় তাদের মনোরঞ্জনের জন্য চিড়িয়াখানা গুরুত্ব অপরিসীম। এই কারণে চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেনগুলোতে আসলে যেতে পারবে। এছাড়াও কিন্তু আগামী শনিবার থেকে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আসলে যে কোনো ধরনের যে কোনো নাগরিক যে কোনো ভাবে আসলে যে কোনো ফার্মেসিতে যদি যায়, সেখান থেকে কিন্তু তারা যে করোনার টিকা পরীক্ষা করার জন্য যেরকম সরঞ্জাম সেটি কিন্তু সংগ্রহ করতে পারবে এবং নিজেরাই কিন্তু করোনার টিকা পরীক্ষা করতে পারবে। এছাড়াও কিন্তু সোমবার থেকে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, রিচার্ড, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই এবং জার্মানিতে যেই সব প্রবাসী বাংলাদেশিরা এখানে বসবাস করছেন তাদের উদ্দেশ্যেও বলতে পারি, সোমবার থেকে কিন্তু যে 2 জন একসাথে হওয়ার কথা ছিল সেটি বাড়িয়ে কিন্তু 5 জন একসাথে হতে পারবে। এটি চমৎকার একটি খবর। এবং সেই সাথে রিচার্ডের মাধ্যমে রেস্টুরেন্ট কিংবা হোটেল ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটি চমৎকার উল্লেখযোগ্য খবর হচ্ছে, আগামী 22 মার্চের অর্থাৎ 22শে মার্চের পর থেকে কিন্তু একটি আলোচনার কেন্দ্রবিন্দু চলছে, সেটি হচ্ছে রেস্টুরেন্ট এবং হোটেলগুলো খুলে দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে আরেকটি বড় ব্যাপার হচ্ছে, যারা জার্মানি ছেড়ে পৃথিবীর অন্যান্য দেশে যেতে চাইছেন কিংবা ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণের জন্য যেতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটি সুন্দর একটি সিদ্ধান্ত কিন্তু আসতে পারে। রিচার্ড। জার্মানির করোনা ভ্যাকসিনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিটু বড়ুয়া। এবার আরও প্রকাশ্যে ব্রিটেনের রাজ পরিবারের সঙ্গে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের তিক্ততা। অপরায় উইনফ্রোকে দেয়া এক সাক্ষাৎকারে রাজ পরিবারের বিরুদ্ধে মিথ্যে রটনা প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। গত বছরের মার্চে দ্য ডিউক ও ডাচেস অফ সাসেক্স হ্যারি মেগানের রাজকীয় দায়িত্ব ও কর্তব্য ত্যাগের পর থেকে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে দ্বন্দ্বের কিছুটা আভাস পাওয়া যায়। দায়িত্ব ছাড়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন এই দম্পতি।
সম্প্রতি দ্য টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় 2018 সালের মে মাসে বিয়ের 5 মাসের মাথায় অভিযোগের তীরে বিদ্ধ হন মেগান মার্কেল। কেনসিংটন প্যালেসে থাকার সময় তিনি রাজপরিবারের কয়েকজন কর্মীর সঙ্গে খারাপ আচরণ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এক কর্মীর ফাঁস হওয়া ইমেইলের বরাতে বলা হয় 2 কর্মীকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলেন ডাচেস অফ সাসেক্স। পরে এক বিবৃতিতে এই অভিযোগ খতিয়ে দেখার কথা জানায় বাকিংহাম প্যালেস। রাজকীয় দায়িত্ব ছাড়ার পর কারণ হিসেবে গত বছর রাজকীয়তার বাইরে বেরিয়ে তারা সাধারণ জীবন কাটানোর দাবি করলেও সাম্প্রতিক ওই প্রতিবেদন বলছে রাজপরিবারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই প্যালেস ছাড়তে বাধ্য হয়েছেন হ্যারি মেগান। হ্যারি মেগানকে নিয়ে বিস্ফোরক তথ্যের মধ্যেই অপরা উইনফ্রেকে সাক্ষাৎকার দিয়েছেন দ্য ডিউক ও ডাচেস অফ সাসেক্স। সাক্ষাৎকারে মেগানের দেয়া বক্তব্যে বাকিংহাম প্যালেসের সঙ্গে এই দম্পতির দ্বন্দ্ব আরও পরিষ্কার হয়েছে। সেখানে তিনি বলেন হ্যারি মেগানের বিরুদ্ধে ওঠা মিথ্যা রটনাকে প্রশ্রয় দিচ্ছে রাজপরিবার। এমন অবস্থায় নীরব থাকতে পারেন না বলে উল্লেখ করেছেন তিনি। মেগান আরও বলেছেন আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যদি কিছু হারাতে হয় তার জন্য প্রস্তুত আছেন তিনি। সাক্ষাৎকারটি যুক্তরাষ্ট্রে সিবিএস চ্যানেলে রোববার ও যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সোমবার প্রচার হওয়ার কথা রয়েছে। ওমর ইনান, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের খবর। হোম কোয়ারেন্টাইন পর্ব শেষ হলো বাংলাদেশ ক্রিকেট দলের। নিউজিল্যান্ডে যাওয়ার পর প্রথমবারের মতো অনুশীলন করল টাইগাররা। ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে 3 দফা করোনার টেস্টে বাংলাদেশের সবাই নেগেটিভ এসেছে। শেষ হয়েছে বাংলাদেশের 1 সপ্তাহের হোম কোয়ারেন্টাইন পর্ব। আজ বাংলাদেশ ক্রিকেট দল 3 ভাগে ভাগ হয়ে অনুশীলন করেছে। নিউজিল্যান্ডের লিঙ্কনে প্রথমে জিম, রানিং, ফিল্ডিং এবং এরপর নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেন তামিম মুশফিকরা। 10 মার্চ কুইন্সল্যান্ডে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে পুরোদমে দলীয় অনুশীলন করবে টাইগাররা। 17 মার্চ একমাত্র প্রস্তুতি ম্যাচের পর 20 মার্চ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। সচিন যুবরাজের ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশ লেজেন্ডসের। করোনা ভাইরাস মহামারীতে 1 বছর স্থগিত থাকার পর আবারও মাঠে গড়াচ্ছে সাবেক ক্রিকেটারদের এই আসর। রায়পুরে কোয়ারেন্টাইন শেষে পুরোদমে অনুশীলন করছেন পাইলট সুজনরা। বাংলাদেশ লেজেন্ডসের হয়ে দারুণ কিছুর অপেক্ষায় তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। অনেকটা সময় দেশের ক্রিকেট নিয়ে পরিকল্পনার দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন কেউ বা ছিলেন বিশ্লেষকের ভূমিকায়। সপ্তাহ 2-1-এর জন্য কাগজে ক্রিকেটের ছুটি। সুজন রাজ্জাকদের পরীক্ষা এবার মাঠেই। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে 26 ফেব্রুয়ারি ভারতে গেছে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। রায়পুরে সপ্তাহটা কেমন কাটলো বাংলাদেশ লেজেন্ডসের? এবার আমাদের একদিনের কোয়ারেন্টাইন করতে হয়। স্যার একদিনের কোয়ারেন্টাইন আপনার 24 ঘন্টা তেমন কিছু ছিল না। তারপর থেকে আমরা হোটেলেই যথেষ্ট জায়গা আছে, ফুটবল খেলেছি, জিম করেছি এবং গতকাল আমরা ফুল ডে প্র্যাকটিস করেছিলাম রায়পুর স্টেডিয়ামে। পুরনো চ্যালেঞ্জ নতুন মোড়কে। দীর্ঘ সময় পর মাঠে নামতে একই সঙ্গে কাজ করছে রোমাঞ্চ আর স্নায়ুচাপ। স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হচ্ছে শুরু। খেলোয়াড়ি জীবনের মতো এখানেও কি সচিন যুবরাজদের মোকাবেলা করা কঠিনই হবে? আপাতত ওসব ভাবনায় নেই পাইলট নাফিসদের। আমরা যতটুকু দেখেছি যে ম্যাক্সিমাম এখানে যে গাছগুলো আছে ব্রাউন কালার, মানে বলবো খুবই ড্রাই এরিয়া, বাট মাঠটা সুপার। আউটফিল্ড চমৎকার, গ্রিন, উইকেট খুব সুন্দর এবং গতকালকে আমরা প্র্যাকটিস করেছি, খুব সুন্দর একটা প্র্যাকটিস ফ্যাসিলিটি ছিল। তো সবকিছু মিলে চমৎকার সময় কাটছে, খুব ভালো সময় কাটছে এবং প্রত্যেকটা প্লেয়ার, আমরা যারা হয়তো ফর্মার প্লেয়ার এখানে আছি, ভালো সময় কাটাচ্ছি। করোনা ভাইরাসের কারণে গত বছর 4 ম্যাচ মাঠে গড়ানোর পর স্থগিত হয় 4 দলের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। এবছর সফর নিষেধাজ্ঞার কারণে ব্রেটলির অস্ট্রেলিয়া লেজেন্ডস অংশ নিতে পারছে না। তবে টুর্নামেন্টের মাঝপথেই যোগ দিয়েছে বাংলাদেশ আর ইংল্যান্ড লেজেন্ডস। মাকসুম আলম খান, সময় সংবাদ। শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা ইস্যুতে সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আবারও দিলেন আশ্বাস। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বললেন ফলপ্রসূ হয়েছে আলোচনা। করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে নির্ভয়ে ভ্যাকসিন নেয়ার আহ্বান। টিকা নিলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। এই ছিল রাতের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ের।